নমস্কার। আজকের এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ, ভারতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কাল অর্থাৎ খ্রিস্টপূর্ব 1000 থেকে 600-র মধ্যে ভারতীয় সমাজে এক বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। গোষ্ঠীকেন্দ্রিক জীবন থেকে সমাজ ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থা, কৃষি নির্ভর অর্থনীতি এবং দার্শনিক চিন্তার দিকে অগ্রসর হয়। WBPSC, WBCS, SSC, UPSC এবং অন্যান্য রাজ্য পরীক্ষার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা আলোচনা করব ভৌগোলিক বিস্তার। পরবর্তী বৈদিক যুগে আর্যদের বসতি আর কেবল সরস্বতী নদী অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। এই সময় আর্যদের বসতি প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে বিস্তৃত হয়, যা আর্যাবর্ত নামে পরিচিত ছিল। সংস্কৃতির কেন্দ্র ধীরে ধীরে সরস্বতী নদী অঞ্চল থেকে সরে এসে গঙ্গা উপত্যকায় অর্থাৎ মধ্যদেশে স্থাপিত হয়। এই যুগে নতুন করে যে নদীগুলির উল্লেখ পাওয়া যায় সেগুলি হল নর্মদা, সদানীরা, আধুনিক গণ্ডক এবং চম্বল। পূর্ব দিকে আর্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রমাণ পাওয়া যায় শতপথা ব্রাহ্মণায়। এই গ্রন্থে বলা হয়েছে বিদেহ মাধব সদানীরা নদী অতিক্রম করে বিদেহ অঞ্চলে প্রবেশ করেন, যা আধুনিক তিরহুত অঞ্চলের সঙ্গে চিহ্নিত করা হয়। এই যুগে প্রথমবারের মতো জনপদ গঠনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কুরু জনপদ গড়ে ওঠে পুরুষ ও ভরতদের সংমিশ্রণে। পাঞ্চাল জনপদ গঠিত হয় কৃবি ও তুর্বশদের দ্বারা। এছাড়াও কাশী ও কোশলের মতো জনপদ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে গড়ে ওঠে। ভারতবর্ষকে এই সময় 3টি প্রধান ভাগে বিভক্ত করা হয়: উত্তরে আর্যাবর্ত, মাঝে মধ্যদেশ এবং দক্ষিণে দাক্ষিণাপথ। দক্ষিণ সীমান্ত হিসেবে বিন্ধ্য পর্বতমালার উল্লেখ পাওয়া যায়। এবার আসি রাজনৈতিক ব্যবস্থায়। পরবর্তী বৈদিক যুগে বৃহৎ রাজ্য ও নগর গড়ে ওঠে। রাজা কেবল গোষ্ঠীপতি নন, বরং তিনি ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী শাসক হিসেবে বিবেচিত হন। এই ঐশ্বরিক রাজত্বের ধারণা পাওয়া যায় ঐতরেয় ও তৈত্তিরীয় ব্রাহ্মণ গ্রন্থে। প্রশাসনিক ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে ওঠে। নতুন নতুন পদ সৃষ্টি হয়। পুরোহিত ছিলেন প্রধান যাজক, ভাগদুঘ ছিলেন কর সংগ্রাহক, সুত বা সারথি রাজদূত ও রথ চালকের কাজ করতেন, খেত্তা ছিলেন চেম্বারলেন, অক্ষবাব ছিলেন বার্তাবাহক, সেনানী ছিলেন সেনাপতি এবং গ্রামণী ছিলেন গ্রামপ্রধান। প্রাদেশিক শাসন ব্যবস্থাও গড়ে ওঠে। স্থপতি সীমান্ত বা আদিবাসী অঞ্চলের প্রশাসক ছিলেন। শতপতি 100টি গ্রামের দায়িত্বে থাকতেন। অধিকৃত ছিলেন গ্রাম প্রশাসক এবং উগ্র সম্ভবত পুলিশ কর্মকর্তার ভূমিকা পালন করতেন। সভা ও সমিতি পূর্বের মতোই চালু থাকলেও এই সময়ে বিদথ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে: এই যুগে রাজাদের স্থায়ী সেনাবাহিনী ছিল না। এই তথ্যটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি সামাজিক ব্যবস্থায়। পরবর্তী বৈদিক যুগে সমাজ 4টি বর্ণে বিভক্ত হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তবে মনে রাখতে হবে এই সময়ে বর্ণব্যবস্থা এখনও পুরোপুরি কঠোর ছিল না। গোত্র প্রথা চালু হয়। অনুলোম বিবাহ অর্থাৎ উচ্চবর্ণ পুরুষ ও নিম্নবর্ণ নারীর বিবাহ অনুমোদিত ছিল, কিন্তু প্রতিলোম বিবাহ নিষিদ্ধ ছিল। এই সময় সমাজে অশৌচ বা অপবিত্রতার ধারণাও প্রবেশ করে। নারীর সামাজিক মর্যাদা এই যুগে হ্রাস পায়। ঐতরেয় ব্রাহ্মণে কন্যাকে দুঃখের কারণ বলা হয়েছে। মৈত্রায়ণী সংহিতায় নারী, মদ ও পাশাকে 3টি অকল্যাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একপত্নীত্ব আদর্শ হলেও বহুপত্নীত্ব প্রচলিত ছিল। নারীরা সভা ও সমিতিতে অংশ নিতে পারতেন না। তবে ব্যতিক্রমও ছিল। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক জার্গী সংলাপ থেকে জানা যায় যে কিছু নারী উচ্চশিক্ষিত ছিলেন। এবার ধর্মীয় পরিবর্তন। এই যুগে ইন্দ্র ও অগ্নির গুরুত্ব হ্রাস পায়। নতুন করে প্রাধান্য লাভ করেন প্রজাপতি, যিনি সৃষ্টিকর্তা হিসেবে বিবেচিত হন। বিষ্ণু রক্ষাকর্তা রূপে এবং রুদ্র পশুপতি রূপে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পূজন দেবতা শূদ্রদের দেবতা হিসেবে পরিচিত হন। এই যুগেই প্রথম সুস্পষ্টভাবে কর্ম ও পুনর্জন্ম তত্ত্ব বিকশিত হয়।
ধর্ম হয়ে ওঠে যজ্ঞকেন্দ্রিক এবং পুরোহিত নির্ভর। লঘুযজ্ঞ ও মহাযজ্ঞ উভয়েরই প্রচলন দেখা যায়। পরবর্তী পর্যায়ে এই যজ্ঞ ও পুরোহিততন্ত্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়, যার ফলেই উপনিষদীয় দর্শনের বিকাশ ঘটে। শেষে আসি অর্থনৈতিক জীবনে। এই যুগে গবাদি পশুর পরিবর্তে ভূমি অধিক মূল্যবান সম্পদ হয়। কৃষি প্রধান জীবিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ধান, যব, গম, তিল ও ডাল চাষের উল্লেখ পাওয়া যায়। ২৪টি বলদে টানা লাঙ্গলের কথাও এই সময় জানা যায়। ধাতুবিদ্যার উন্নতি ঘটে, স্বর্ণ, রৌপ্য, টিন ও লোহার ব্যবহার বাড়ে। ব্যবসায়ীরা সংগঠিত হয় গণ ও সৃষ্টি নামক সংগঠনের মাধ্যমে। এই যুগের প্রত্নতাত্ত্বিক পরিচয় হল পেইন্ট অ্যান্ড গ্রে ওয়্যার সংস্কৃতি, যা আমাদের নিয়ে যায় পরবর্তী মহাজনপদ যুগের দিকে। শেষে বলা যায়, পরবর্তী বৈদিক যুগ ছিল ভারতীয় ইতিহাসের রাষ্ট্র, সমাজ, ধর্ম ও অর্থনীতির রূপান্তরের যুগ। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে আমরা আলোচনা করব মহাজনপদ যুগ। ধন্যবাদ।